ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু। শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মামলায় সেঞ্চুরি ছুঁই ছুঁই শেখ হাসিনার। ভারতীয় 5 বিদ্যুৎ কোম্পানির কাছে বাংলাদেশের বকেয়া $100 কোটি। 10 বছর পর নিজ জেলা কক্সবাজারে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। শেখ হাসিনা কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, কিন্তু শেখ হাসিনা আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাকে বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে ছিল, আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরের 10 থেকে 11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। তিনি বলেন, জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি, যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি, টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শ কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরো বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগ যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি জানিয়েছেন, 5ই আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল, পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, 16 বছরের জঞ্জাল 16 দিনে তো মিটবে না। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল, এমন এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম। তিনি বলেন, তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি তো অলরেডি রান। সেনাপ্রধান বলেন, তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবনের ঝুঁকি হতে পারত। কেউই চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেই কাম্য না। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। সেনাপ্রধান বলেন, আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেতে সম্ভব হব। আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করছি। ইনশাআল্লাহ এই সরকার আস্তে আস্তে সবকিছু সামাল দিয়ে উঠবে। মামলায় সেঞ্চুরি ছুঁই ছুঁই শেখ হাসিনার। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো 3টি হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 99টি মামলা হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যাকাণ্ড নিয়ে একের পর এক অভিযোগ করতে থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট 99টি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 7 মামলা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ অনেককে আসামি করা হয়েছে।
ভারতীয় 5 বিদ্যুৎ কোম্পানির কাছে বাংলাদেশের বকেয়া $100 কোটি। 5টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানি বকেয়া হিসেবে বাংলাদেশের কাছ থেকে $100 কোটিরও বেশি অর্থ পাওনা রয়েছে। এদের মধ্যে বড় অঙ্কের পাওনা রয়েছে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। 5 প্রতিষ্ঠানের নির্বাহীরা জানিয়েছেন, কোম্পানিগুলো বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে, যা দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের পরিচয় দেয়। তবে তারা সতর্ক করে দিয়েছে, বলেছে এই ব্যবস্থাটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কারণ কোম্পানিগুলো তাদের স্টক হোল্ডারদের কাছে দায়বদ্ধ। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে 2024 সালের 30 জুন পর্যন্ত শেল এনার্জি ইন্ডিয়া পাবে প্রায় $15 কোটি। প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের 250 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে। আরেক প্রতিষ্ঠান এনটিপিসি তার 3টি প্ল্যান্ট থেকে প্রায় 740 মেগাওয়াট সরবরাহ করে। তাদের পাওনা প্রায় $8 কোটি। মার্চের শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ব্রিটিশ ইন্ডিয়ার পাওনা ছিল প্রায় $8.45 কোটি। অবশ্য 25 আগস্ট পর্যন্ত কোম্পানি বাংলাদেশের কাছ থেকে $4.60 কোটি পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির পাওনা $7.90 কোটি। পিটিসি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 250 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া বাংলাদেশের কাছে পাওনা রয়েছে $2 কোটি। এনটিপিসি, এসিএল এনার্জি এবং পাওয়ার গ্রিড এই বিষয়ে ইকোনমিক টাইমসের প্রশ্নের জবাব দেয়নি। একজন সরকারি কর্মকর্তা বলেছেন, কিছু কোম্পানির অর্থ প্রদান সংক্রান্ত সমস্যা রয়েছে, এর মধ্যে কিছু কয়লা কেনার সাথে সম্পর্কিত। আদানি পাওয়ারের একজন কর্মকর্তা পরিস্থিতির কথা স্বীকার করেছেন, তবে বাংলাদেশের কাছে তারা কি পরিমাণ পাওনা রয়েছেন সে সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি। 10 বছর পর নিজ জেলায় কক্সবাজারে ফিরছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর নিজ জেলা কক্সবাজারে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির শীর্ষ এ নেতার আগমনকে কেন্দ্র করে তরুণ ব্যানার ফেস্টুনে সড়ক উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, বুধবার 28 আগস্ট বেলা 11:30টার দিকে একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। দুপুর 2টায় চকরিয়া বাস টার্মিনালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান ও বিকেল 4টায় পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান। বিএনপি নেতাকর্মীরা জানান, সালাউদ্দিন আহমেদের আগমনে পুরো কক্সবাজার শহরে কয়েকশো তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া শহরের বাস টার্মিনাল থেকে শুরু করে চকরিয়ায় পর্যন্ত প্রতিটি পয়েন্টে অসংখ্য তোরণ ব্যানার প্লাকার্ডে সাজানো হয়েছে। এর আগে গতকাল স্বাগত মিছিল করেছে জেলা বিএনপি। এর আগে জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সভা সমাবেশ হয়। জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্না বলেন, 2015 সালের 10 মে রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়। তার 2 মাস 1 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি ভারতেই ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে ফিরে আসেন সালাউদ্দিন আহমেদ। উল্লেখ্য, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসন থেকে 1996 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্ত্রী হাসিনা আহমেদ একই আসন থেকে 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হন।